ভারতের ভেতরে একটা জায়গা আছে যেটা অনেকের মতে বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল। ১৯৪৭ সাল ব্রিটিশ ভারত ভাগ হচ্ছে, ঠিক হচ্ছে নতুন সীমান্ত। আর সেই সময় সিলেটে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক গণভোট। সিলেটের মানুষ ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে, ফলে সিলেট চলে যায় পাকিস্তানে, আর পরে স্বাধীন বাংলাদেশের অংশ হয়ে ওঠে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একটা অঞ্চল থেকে যায় ভারতের ভেতরে, করিমগঞ্জ। সিলেটের একেবারে পাশেই, একই ভাষা, একই সংস্কৃতি, একই রকম মানুষের জীবনযাপন, তবুও দেশ আলাদা। অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল সেই করিমগঞ্জে যাওয়ার, নিজের চোখে দেখে আসার সীমানার ওপারে থাকা সেই পরিচিত অথচ অপরিচিত জনপদটাকে। কিন্তু এই যাত্রায় সেটা আর হয়ে ওঠেনি। তবে করিমগঞ্জে না যেতে পারলেও আমরা যাচ্ছি তার একেবারে পাশের শহর শিলচর, বরাক উপত্যকার সবচেয়ে বড় শহর। আর সেই শহরে গিয়ে হয়তো খুঁজে দেখব সীমান্তের ওপারে থাকা বাংলার আরেকটা গল্প। চলেন আজকের যাত্রা শুরু করা যাক। আমি আসছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে। তো এইখান থেকে আমাদের ট্রেন যাবে হচ্ছে বদরপুর। বদরপুর থেকে আমাদের ট্রেন যাবে আহ সেখান থেকে আমি আবার একটা ট্রেন নেবো, সেখান থেকে শিলচর চলে যাবো আর কি। তো চলেন এখন যাওয়া যাক আর আপনাদেরও দেখানো যাক। এই হইতেছে জলপাইগুড়ি স্টেশন। দেখি তো আমার ট্রেনটা কোনখানে, এখান দিয়ে ঢোকা উচিত হয় না। শিলচর যাওয়ার পরিকল্পনা যখন শুরু করলাম, তখনই বুঝলাম পথটা মোটেও সহজ না। ভারতের অনেক শহরের মতো নিউ জলপাইগুড়ি থেকে শিলচরের কোনো সরাসরি ট্রেন নেই। প্রথমে যেতে হয় বদরপুর, তারপর সেখানে ট্রেন বদলাতে হয়, আরেকটা ট্রেনে চেপে যেতে হয় শিলচর। পুরো যাত্রাটা মিলিয়ে সময় লাগে প্রায় ১৬ থেকে ১৮ ঘন্টা। শুনতে হয়তো খুব বেশি মনে হয় না, কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, বন আর নদীর ভেতর দিয়ে এই দীর্ঘ রেলযাত্রার একটা আলাদা সৌন্দর্য আছে। জানালার বাইরে দৃশ্য বদলাতে থাকে, স্টেশন বদলায়, মানুষ বদলায়, ভাষার টান বদলায়, আর ধীরে ধীরে আপনি পৌঁছে যান এমন এক অঞ্চলে যেটা ভৌগোলিকভাবে ভারতের অংশ হলেও সংস্কৃতি আর ভাষার দিক থেকে অনেকটাই পরিচিত মনে হয়। আর সেই দীর্ঘ যাত্রার শেষেই আমাদের গন্তব্য শিলচর। বলবো কখনো আপনার ট্রেনে যে খাবারগুলো পাওয়া যায়, এই যে বিক্রি করে বিভিন্ন কুলিরানে, গুলো খাবেন না, কিনবেনও না। তার বিরোধী এমন এক ধরনের বাজে গন্ধ আসতেছে, মনে হইতেছে ২-৩ দিন পুরানো খাবার দিয়ে দিচ্ছে, গরম করে ডাইরেক্ট দিয়ে দিতেছে। এটা খাইলে ডাইরেক্ট আপনার পেট খারাপ হয়। আজকে তাহলে দুইটা মাস খাইছি। একটা হইতেছে ট্রেনের স্টেশন দিয়ে কখনো খাবার দিয়ে ডিজার্ভ করবেন না। ২ নম্বর, আর যদি নেনও তাহলে যা ডাইরেক্ট যে বানায় ওগুলো ওইখানে দিয়ে দিবেন, যেমন ওই দিন আমরা পুরি খেয়েছি। আর ২ নম্বর হইতেছে কখন ট্রেনের টিকিটের কাছে কোনো খাবার নেবেন, আর আমরা ডাইরেক্ট পেট খাব। তার চেয়ে বরং ট্রেনে যে লোক থাকে তাদের কাছে খাবার করে, তারা আপনারা ভালো খাবারটা দেয়। তো ভিউয়ার্স, আপনারা এই ট্রেনে অনেক দেখবেন, তাদের কাছ থেকে কখনো রুটি কিংবা ইলেকট্রনিক্স এগুলো কিছু নেবেন না, যেগুলো বাইরে পাওয়া যায়। হয়তো এমন জিনিস নিতে পারেন যেটা আমি অন্য কোথাও না। এই যে ব্রাশ ট্রাশ খেলনা এগুলো নেওয়ার কোনো দরকার নেই। জানিবেন যেগুলো মানে ধরেন আমি কিছুদিন আগে দেখছিলাম, তো তারা হাতের কাজে অনেক কিছু বানায় নিয়ে আসছে, যেটা আপনি হয়তো অন্য কোথাও পাবেন না। যেগুলো কোথাও পাবেন, রুটি বা দাবার, ওগুলো খাবার দাবার অল টাইম চেষ্টা করবেন ট্রেন স্টেশনের ভিতরে যে লোক আছে তাদের কাছ থেকে বাঁধার জন্য। কারণ তাদেরটা একটু দাম বেশি হবে, কিন্তু স্বাস্থ্যসম্মত হবে আর আপনার নষ্ট হবে না। আমরা যেমন ওই সময় ৩০ টাকার যে রুটিগুলো কিনছিলাম, ওটা পুরোটাই ফাও গেছে। রুটিগুলো নষ্ট, ডাইট দিয়ে বিশ্রী গন্ধ আসে, আমি ডাইরেক্ট ফালায় দিছি। তো ওই কারণে পর দিয়ে এটা নেওয়ার আগে একটু সাবধানে চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি যেটা নিতেছেন সেটা ভালো কিনা,
আর ইলেকট্রনিক্স ভুলেও নিবেন না। ইলেকট্রনিক্স যদি বলে যে 900 টাকা, আপনার 100 টাকাও বলতে যাবেন না, কারণ ওগুলো 20 থেকে 30 টাকা। তো মানে প্রচুর বাজে, ওটা আপনি নিয়ে বের হয়ে মানে ট্রেন চলে যাবার কিছুক্ষণ পর পর্যন্ত চালাতে পারবেন কিনা সন্দেহ। তো আমি সাজেস্ট করবো যে এইগুলো একটু খেয়াল রাখতে, এর কোনো রেলওয়ে ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়ে চাইতেছি অথবা আসামের কোন এক রাতে কবি এসে আমি ম্যাপে লিখলেন মানে এর তো আওয়াজ আসতেছে কেন আমি তাই বুঝতেছি না। অল সফটওয়্যারে এত বেশি আওয়াজ আসে না। আমার প্রচুর খিদা লাগছে, পুজো দেখ। আজকের ট্রেনটা অনেকটাই ফাঁকা, কিন্তু ওই দিন যে আমি আসছিলাম পুরো ট্রেন ভরা ছিল। সব ইলেকট্রিক ওয়্যার গুলো দেখা যাচ্ছে রে আলাদা খোলা দিয়া পেছে কোন দিয়া কি করিব কাঁপতেছে। এই খাবারের বগিটার বই আর এই ট্রেনটা অনেক বেশি কাঁপতেছে। এই যে দেখেন এই বগি অনেক কম কাঁপে, কিন্তু মাঝখানের কয়েকটা বগি যে পরিমাণ কাঁপতেছে ওগুলো অনেক পুরাতন বগি, তার কারণ যার কারণে সব থেকে আরেকটা আছে বাজে বগি, এটা তো পুরাই খালি। কয়টি বগি তাহলে ওদিকে গেল। তো এইখানে খাবারের ইটা আছে, সেটা হচ্ছে এই যে, তো এইখানে বলে আসলাম যে আমার খাবার লাগবে ভাই, কিছু একটা পাঠান। এইখানে আমার কিছু আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে, তো ওরা বলতেছে আমাদের ভিডিও করো। আমি ই থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা ও, নাগাল্যান্ড। ডিমাপুর। ও, হ্যাঁ ইউটিউবের জন্য। আমি তো আপনাদের ডিমাপুরেও যাবো। এখন না, এখন আপাতত শিলচর, শিলচর দিয়ে ইম্ফল, ইম্ফল দিয়ে কইমা, কইমার পরে যাবো ওইখানে। ওখানে যখন ঘুমানো লাগবে তখন যাবো। আর এখন ও ভাই এটা কি, এটা কোন জায়গা দিয়ে যাইতেছে আল্লাহ জানে। ওয়াও, ইয়ে দেখেন সাইকেল চালাইতেছে। আমি ন্যাচারাল বিউটি গুলো বেশি পছন্দ করি আর প্রেফারও করি, কিন্তু সবসময় আসলে খুঁজে পাওয়া যায় না। আইজল খারাপ না, বাট ভিতরে আমি ন্যাচারাল বিউটির ভিতরে যাইতেই পারি না। ওকে। তো আমি অর্ডার দিচ্ছি যে সেটার বলে আলু পরাঠা, মানে এই পরাঠা বা রুটি আর দুটো দিয়ে 50 টাকা নিচ্ছে। আর ওই ওরা দিচ্ছিল কত, সেটা হইতেছে আপনার 30 টাকা। এটা কি গার্লিক পিকেল কি আল্লাহ জানি, আল্লাহ দর্শন নেন গার্লিক কিছু একটা সসের মতো। আর এই পরাঠা আর কিছু রুটি, এটা হইতেছে আর আলু মানে ভাজি। ও একটাই না, দুইটাও না, হ্যাঁ দুইটা পরাঠা। এই হইতেছে আমাদের ট্রেনের মামা আর কি। হ্যাঁ মামা, बिहार से मैं सुना था क्या बिहार में क्या মানে वो রিস্কি প্লেস है। তো বিহারে যে গেলে ভাই একটু সাবধানে থাকেন আর কি, কারণ উল্টাপাল্টা কিছু করেন না যেন আপনার আবার জিনিসপত্র হারায় না যায়। খানা খারাপ না, ভালোই আছে, কিন্তু আপনার কিছুটা পরোটা গুলা আমি যদি বাংলা হয়তো বা এইখানে এরকমেরই খাই, তো বাংলাদেশের তুলনায় একটু পোড়া পোড়া লাগতেছে আর কি। তো ভিউয়ার্স, আমরা এখন যাইতেছি আসামের কোনো একটা শহর দিয়ে। শিলচর হলো আসাম রাজ্যের কাছাড় জেলার সদর শহর। আর এই পুরো কাছাড় জেলা বরাক ভ্যালি নামে পরিচিত। এখানকার মানুষের ভাষা বাংলা। সিলেট থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব। বাংলাদেশের সাথে এই এলাকার সম্পর্ক আসলে ইতিহাসের চেয়ে অনেক গভীর। আর শিলচর থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই সেই করিমগঞ্জ, যেটা আমি দেখতে চেয়েছিলাম। তো ভিউয়ার্স, এখন আছি হইতেছে ওই শিলচরে। শিলচরে যে ভাইয়ের বাসায় আছি, ও মামুন ভাই, মামুন ভাইয়ের বাসায়। তো মামুন ভাই আর মামুন ভাইয়ের ছোট ভাই। তো আমরা এখন বিষয়টা হইতেছে শিলচরে, এখানে মেইনলি শিলচর হইতেছে আপনার নর্থ স্টেট, এই পাশের যে স্টেট গুলো আছে এই স্টেট গুলো সেন্ট্রাল। আপনি যদি এখান থেকে ইম্ফল অথবা আইজল যেতে চান, বা অথবা যদি আপনি ইসেও যেতে চান আগরতলায়, অনেক সময় এইটা হয়ে তারপর আপনাকে যেতে হয়। তো এইখানে এখন আমরা চেষ্টা করবো যে এখানে আমরা একটু এলাকাটা একটু ঘুরে দেখি। এলাকাটা অতটা খারাপ না, আশেপাশে পাহাড় আছে ওইদিকে।
কিন্তু এইখানে জায়গাটা অনেকটা সমতল আর কি। তো চলেন দেখি। আসলে শিলচরে আসার পেছনে আমার সবচেয়ে বড় কারণ ছিল অন্য একটা শহর, করিমগঞ্জ। একটা শহর যার নাম শুনলেই ইতিহাসের একটা অদ্ভুত মোড়ের কথা মনে পড়ে। 1947 সালে দেশভাগের আগে সিলেটে অনুষ্ঠিত হয় গণভোট। সিলেটের মানুষ ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে, ফলে সিলেট চলে যায় পাকিস্তানে আর পরে স্বাধীন বাংলাদেশের অংশ হয়ে ওঠে। কিন্তু করিমগঞ্জের গল্পটা একটু আলাদা। সিলেটের সঙ্গে ঐতিহাসিক, ভাষাগত আর সাংস্কৃতিকভাবে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও করিমগঞ্জকে রাখা হয় ভারতের অংশ হিসেবে। আজও সেখানে মানুষ বাংলায় কথা বলে, অনেক পরিচিত শব্দ শোনা যায়, অনেক পরিচিত মুখ দেখা যায়, আর সংস্কৃতির মধ্যেও খুঁজে পাওয়া যায় বাংলার সেই চেনা ছাপ। শিলচর থেকে দূরত্বও খুব বেশি নয়, মাত্র আধা ঘন্টার রাস্তা। যে কোনো সাধারণ দিনে হয়তো খুব সহজেই যাওয়া যেত, কিন্তু যেদিন আমরা সেখানে ছিলাম সেদিন ছিল হোলি। উৎসবের কারণে পরিবহন ব্যবস্থা অনেকটাই সীমিত ছিল, তার উপর হাতে সময়ও ছিল খুব কম, তাই করিমগঞ্জ এত কাছে এসেও আর যাওয়া হলো না। মাঝে মাঝে ভ্রমণে এমন কিছু জায়গা থেকে যায় যেখানে আপনি পৌঁছাতে পারেন না, কিন্তু সেখানেই হয়তো পরের যাত্রার কারণ তৈরি হয়ে যায়। করিমগঞ্জ আমার জন্য ঠিক তেমনই একটা জায়গা। এই সফরে দেখা হলো না, কিন্তু আফসোসটা রয়ে গেল, হয়তো পরের বার। তো আপাতত যাচ্ছি হচ্ছে মামুন ভাইয়ের বোনের বাসায় আর কি। আর আজকে রইতেছে এখানে হোলি, যার কারণে আপনারা অধিকাংশ মানুষের মুখে দেখবেন রং মাখার। তো আজকে এখানে হোলি হইতেছে, যার কারণে একটু টেনশনে আছি। হোলিতে অল টাইম আপনার গাড়িতে একটু রং মাইখে দিতে পারে যে কেউ। তো একটু এই দিকে সাবধানে থাকবে, যে যাইতেছে তার গায়ে আর আজকে রং মাখা। এই আগে বেশি আছে কিভাবে আল্লাহ জানে। তো আমার এখানে তো জানার ইচ্ছা যে হোলিতে কেন হয় আর কি। আমি দেখি কয়েকজনে জিজ্ঞেস করে যাবো আর কি। আপাতত আমাদের মামুন ভাই ব্লগ শুরু করছিল। This is how they play in India, the Holi. এখনো শুরু হয় নাই হলে আমরা যেখানে ই করতেছি। আপনারা যা দেখতেছেন আশেপাশে সব জায়গায় সবাই রং মাখা আছে। তো এইখানে এখনো পাও দিয়ে চালায়, আমাদের ওদিকে মেশিন হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় এই শিলচর এইখানে আপনার লোকাল যে ট্রান্সপোর্ট, রিক্সা, তারপর অটো, এগুলোর ভাড়া কিছুটা বেশি। মানে কিছুটুক জায়গা যায় মনে হয় 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার 40 টাকা 50 টাকা। কিন্তু আমার কাছে এই এলাকার ভাড়াটা একটু বেশি। তো viewers, এখন আসছি হইতেছে জেলা হজবগড় আসবো। তো এই জায়গায় হইতেছে আমি একটা জিনিস দেখছি, আপনার আসামের প্রত্যেকটা জায়গাতে এক একটা করে হজ ভবন থাকে জেলাতে। যেমন এটা শিলচর একের হইতেছে হজ ভবন। দেখা হচ্ছে ওমর আলী চৌধুরী মুসাফির খানা। তো ওইখানে একজন ভাইরে পাইছি আর কি। ওই কি আমরা ফ্রেন্ড নাকি? এটাই হ্যাঁ হ্যাঁ। না না লিফট। ও লিভ, এত সোজা এদিকে লিপ্ত হওয়া। এভাবে ভাইরা ছিল না আর কি, আজকে হলির দিন দেখে লিফট দিচ্ছে আর কি।
ভারতে আপনি সব জায়গায় এরকমের রাস্তাঘাটে গরু পালানো পাবেন আর কি। বাংলাদেশে থাকলে তো এটা অলরেডি ধরেন মানুষের পেটের ভিতরে চলে যেত, কিন্তু ভারতে এদিকে ওদিকে সব জায়গায় গরু খাওয়া থাকে, তারা রাস্তাঘাটে ময়লা খায় এরকম। এটা কি এইখানে মানে মেইন বাজার টাজার করা জায়গা? আজকে মানে তো সব বন্ধ ইসের কারণে, হোলির কারণে। আর এখানে ময়লা আল্লাহর রহমতে, যদিও বাংলাদেশে আগে ছিল, এখন বর্তমানে সিটি কর্পোরেশন কিছুটা স্ট্রিক্ট, যার কারণে এভাবে করে ময়লা ফালানো বেশিক্ষণ থাকবে না। শুধু পাবেন কোরবানির সময়, কোরবানির সময় এরকমের একটা ভালো পরিমাণে ময়লা ফালানো থাকে, এছাড়া তেমন একটা ময়লা ফালানো থাকে না আর কি। আজকের হোলি দেখে আপনি বিভিন্ন জায়গায় মানুষের গায়ে রং মাখানো পারবেন আর কি। আমি খুঁজতেছি, আমরা অসুবিধা কি উপর দিয়ে ড্রোন তো নিয়ে যাইতে পারবি না, তেল দেওয়া লাগবে না। এইখানে একটা অনেক পার্টি বা অনুষ্ঠানের মতো ওরা অর্গানাইজ করছে, তো যেখানে আপনার গিয়ে ওই হোলির এইগুলো এক একটা পেইড হইতেছে 600 করে, তো যেটা অনেক আলাদা ভালো রকমের প্রাইস। তো আমরা ওদিকে ভিতরটা ঢুকবো না, এত ড্রোন আছে উপর দিয়া, মজা করতেছে আর কি, মজা করতেছে আর কি। বি কেয়ারফুল। আমার এটা খুঁজে পাই না এমন কাউরে যে আমার প্রশ্নের উত্তর দিবে আর কি, যে কেন এটা হয় আর কি। তো ভাইয়া, আমার প্রশ্ন হইতেছে যে হোলি হয় কেন? এক সময় ছিল যখন রাধা কৃষ্ণ হোলি খেলেছিল, তার জন্য ওই রীতি রিবাজটা ফলো করা। আরে এটা কি মানে নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই সময় বা এই মাসের এই সময়? না, এই মাসের এই সময় না, ওই আমাদের যেমন বাংলা ক্যালেন্ডার ও বাংলা ওই calendar। হিসাব। তাহলে মানে অন্য সব জায়গায় যেমন উত্তরপ্রদেশ তারা কোনটা ফলো করে? আমাদের দেখেন, তো- ক্যালেন্ডার হিসাবে সবের আলাদা ক্যালেন্ডার হতে পারে, মানে কি সবাই কি একদিনেই হয় নাকি আলাদা? দিনে ইংরাজির জন্য আলাদা হতে পারে, কিন্তু ফল তো ওইটাই হয়। ফলো ওইটাই হয়। মানে এখন আসামে হইতেছে বাংলাটা ফলো করে, উত্তরপ্রদেশেও কি বাংলাটা ফলো করে নাকি ওদের জন্য? আমার যদি বাংলা হয় আপনার অন্য হতে পারে, কিন্তু ডেট তো সেম। ও ডিসটেন্স থাকে। তো বিষয়টা হ্যাঁ, তো যা জিজ্ঞেস করলাম তা তো মোটামুটি জানছেনই। আর এখানে বিভিন্ন পার্টি অর্গানাইজ হয় বিভিন্ন জায়গায়, তো দেখবেন ওখানে আপনাকে চার্জ দিয়ে ঢুকতে হয়। এটা হইতেছে আপনাদের শিলচরের সবচেয়ে বড় মল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটার নাম কি? পোল্ট্রি মল, গোল্ডিকি মল। পোল্ট্রি মল। আই উইল ট্রাই মাই বেস্ট। আর এখানে দেখেন, এটা কিন্তু রক্ত না, হোলির আসলে রং বিভিন্ন জায়গায় পড়ে আছে আর কি হোলিগুলা। আর এই হইতেছে ঘটনা। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তাতে এটা আজকের এমনিতে কারো চেহারা বোঝা যায় না, রং এত বেশি মাখছে যে কে কোনটা, তার কারো চেহারা বোঝা যাচ্ছে না আর কি। এরকমের অনুষ্ঠান মেবি সে সব জায়গায় আসামের এদিকে ভালো পরিমাণ স্কুটি দেখবেন আপনি। এখন এটা কি শুধু আসামের এদিকেই নাকি পুরো ভারতে আমি জানি না। বাংলাদেশে কিন্তু আপনি স্কুটি দেখবেন না তা না, কিন্তু এত পরিমাণে না যেটা ইন্ডিয়াতে দেখা যায়। বিশেষ করে তারপর আমরা যখন আইজলে গিয়েছিলাম, আপনারা যদি আইজলের ভিডিওগুলো দেখে থাকেন, ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা জায়গায় আসছিলাম, ওই জায়গাটায় আইসে আপনার ভিতর ঢুকতে 600 টাকা লাগে, যেটা আমি গেছিলাম। তো এইখানে আমি এক আঙ্কেলের সাথে কথা বলছিলাম, যে আঙ্কেল মেবি এইখানে ওনার অথবা ম্যানেজার, তো তার কাছ দিয়ে আমি যে পারমিশনটা নিচ্ছি যে এখানে আমি ড্রোন উড়াইতে পারবো কিনা, তো আঙ্কেল আমাকে অনুমতি দিচ্ছে। আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পারমিশন।
কমেন্টে জানাইতে পারেন ড্রোন শটটা কেমন লাগলো। তো এইখানের যে আঙ্কেল ওনার কাছে পারমিশন নিয়েছিলাম, তো উনি বলছে যে ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেল আছেন, ইউ ক্যান সি, আপনার মানে দেখান যে আপনার ইউটিউব চ্যানেল আছে। তারপর দেখানোর পরে তারপর বললো ঠিক আছে। তো আমাদের চ্যানেলের রিসোর্টের নাম বললো, এই রিসোর্টের নাম কি? রিসোর্টের নাম Casa Club, hotel na. Casa Club, resort na ito. Ito hotel, Casa Club. হোটেল কাসা ক্লাব। Casa Club. ওইটা জায়গাটা কোথায়? Debdut. দেবদূর। ও এই জায়গাটাই হইতেছে ক্লাব রোড নাম একেবারে। Club road, এটা না, club road অন্য সাইডে কি এটা কয়? এখানে লেখা হচ্ছে ক্লাব রোড অন Club road এর আগের নাম আসলে এখন যেটা কয় Debdut Point। দেবদূত পয়েন্ট। হ্যাঁ, Debdut Point বা ক্যাপিটাল পয়েন্ট। ক্যাপিটাল তো ওই সাইডে পয়েন্ট কে। তো আছে এখন আমি যাইতেছি হচ্ছে আইএসবিটি। আগামীকালকে যেহেতু এখান থেকে 3 ফল যাবো, তো ওইখানে গিয়ে দেখবো যে বাসের টিকিট পাওয়া যায় কিনা, অথবা বাস কয়টা দিয়ে ছাড়ে এখান থেকে ইনভারনপুর। আর সেখান থেকে আর একটু বললাম ভালোই দিয়ে আছে। তো আমরা এখন যাইতেছি টপিটার নামে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে দেখি যাইতে কতক্ষণ না। ভাই এটা কি নদী? নাম কি? শিলচর থেকে ফেরার পথে বারবার একটা কথাই মাথায় ঘুরছিল, করিমগঞ্জ তো মাত্র 20 কিলোমিটার দূরে ছিল, গেলে কি দেখতাম? হয়তো খুব বেশি কিছু আলাদা লাগতো না, একই রকম মানুষ, একই রকম বাংলা ভাষা, একই রকম চায়ের দোকান, একই রকম গল্পে ভরা বিকেল। শুধু সব কিছু থাকতো ওপারে। 1947 সালে সাইরিল র্যাডক্লিফ একটা লাইন টেনেছিলেন মানচিত্রের ওপর। কেউ হয়তো তাকে এই গ্রামের গল্প বলেনি, কেউ নদীর পথ দেখায়নি, কেউ জিজ্ঞেসও করেনি এই দাগের দুই পাশে যারা থাকবে তাদের কি হবে। শুধু একটা কলম চলেছিল, আর সেই কলমের দাগেই আলাদা হয়ে গিয়েছিল মানুষ, আলাদা হয়ে গিয়েছিল গ্রাম, আলাদা হয়ে গিয়েছিল সম্পর্কের ইতিহাস। শিলচরে এসে আমি দেখলাম বারাক নদীকে। বারাক রিভার নীরবে বয়ে যাচ্ছে শহরের পাশ দিয়ে করিমগঞ্জের দিকে। তারপর সেই একই পানি কোথাও না কোথাও মিশে যায় আমাদের সুরমায়, মিশে যায় মেঘনায়। নদী জানে না সীমান্ত কি, নদী জানে না পাসপোর্ট কি, নদী জানে না মানুষ নিজেদের মধ্যে কতগুলো রেখা এঁকেছে। হয়তো সেই কারণেই নদীর দিকে তাকালে মনে হয় আমরা আসলে একে অপরের থেকে ততটা দূরে নই। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে রাখুন, কারণ করিমগঞ্জ একদিন আমি যাবই, আর যেদিন যাব সেই গল্পটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেই ভিডিও যেন মিস না হয়।